নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের নীতি নির্ণয় না দুর্নীতি আমরা একটু অন্যরকম পর্ব আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে এটা 2012 সালের একটি ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল কিন্তু গোটা বাংলা। কোন ঘটনা 2012 সালে হয়েছিল আমি ডেটটা বলি, 5 জুলাই 2012। বরুণ বিশ্বাস, প্রতিবাদী বরুণ বিশ্বাসকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গুলি করে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল তার বিচার কি এখনও অধরা, এবং এই হত্যার পেছনে মূল কারণ কি আজও কিন্তু অনেক মানুষের মনে, আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্ন। একটু ডিটেলে বলে নিই, তারপর আজকের পর্বে ঢুকবো। 39 বছর বয়সে মাত্র তরতাজা একজন প্রতিবাদী যুবক, যে একজন স্কুল শিক্ষক ছিলেন এবং সমাজসেবক ছিলেন, অনেক সামাজিক কাজ করত। কেন বললাম সমাজের কাজ করত? 2000 সালে শুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ তারই ফর্ম করা, এবং এই গণধর্ষণের বিরুদ্ধে কিন্তু সে প্রতিবাদ করত। তারপর তাকে বেঘোরে প্রাণ দিতে হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। তারপর অনেক বছর কেটে গেছে, তারপর সংবাদ মাধ্যম থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে কিন্তু তোলপাড় হয়েছে। আজকেও বরুণ বিশ্বাসের বিচার কিন্তু অধরা, সেটা আপনারা বলবেন আমরা এই পর্ব দেখার পর। আপনার সাথে পরিচয় করে দেবো আজকের পর্ব কেন অন্যান্য পর্ব থেকে একটু আলাদা আমরা বললাম। আমার বাদিকে বসে আছেন বরুণ বিশ্বাসের বড়দা অসিত বিশ্বাস। অসিত বাবু, ট্রাইব টিভি স্টুডিওতে আপনি প্রথমবার এসছেন এবং নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি অনুষ্ঠানে শুরু হওয়ার আগেই আপনি আমার সঙ্গে স্টুডিওর বাইরে বেশ কিছু কথা বলছিলেন। যে ঘটনা 2025-2012 13 বছর মাঝখানে অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আজও আপনি এবং আপনার পরিবারের যে আবেগ এবং মানসিক অবস্থা আপনি আমার সঙ্গে শেয়ার করছিলেন। আমি অনেক কিছু কথা আপনি বলেছেন যে এই অনুষ্ঠানে দর্শকদের আপনি কি বলবেন, জানাবেন, বলুন। ধন্যবাদ জানাই আজকের ট্রাইব টিভিকে। আজকে আপনাদের চ্যানেলে বসে আজকে যে বরুণ সম্পর্কে এবং বরুণের মার্ডার বিস্তারিত আপনি জানতে চাইছেন। আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবর্ষ এবং এটা কিন্তু পৃথিবীব্যাপী কিন্তু এটা তোলপাড় হয়েছিল, সবার জানা দরকার। ঠিক আজ থেকে 13 বছর আগে, 13 বছর 2 মাস, মানে 2012 সালের 5 জুলাই প্রকাশ্য দিবালোকে গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশনে 6:30 নাগাদ, 6:30 থেকে 6:35 ভেতরে বরুণকে একদম লোকালয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। নিশ্চয়ই কোনো কারণ ছিল। বরুণ একাধারে প্রতিবাদী, নির্ভীক, সমাজসেবী, জনদরদী, এবং বরুণের যে গুণ, বরুণের যে কর্ম পরিচালনা, যে কর্মধারা সমগ্র শুটিয়াবাসী শুধু নয়, কলকাতা যে স্কুলেও চাকরি করত, সরকারি স্কুলে মিত্র ইনস্টিটিউশন মেন, বলে রাখি যে বরুণ ছিল কিন্তু বর্তমান যে এসএসসি নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে, সেই এসএসসির কিন্তু প্রথম ব্যাচ পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ হতো, তার প্রথম ব্যাচে ছিল বরুণ বিশ্বাস। এবং সেই বরুণ বিশ্বাস কিন্তু মিত্র ইনস্টিটিউশন মেন স্কুলে জয়েন করে। বেশ, এই স্কুলে জয়েন করার আগের থেকে বরুণ নির্ভীক, প্রতিবাদী। শুধু প্রতিবাদটা কিন্তু যে কোনো জায়গায় করেনি। প্রতিবাদটা যেখানেই দুর্নীতি, যেখানেই অসামাজিক কাজ, বরুণ কিন্তু সেখানে দাঁড়িয়েছে। তার ফলস্বরূপ 2012 সালের 5 জুলাই আমার রত্ন ভাই, একদম রত্ন ভাণ্ডার, তাকে আমরা চিরতরে হারিয়েছি। নওশাদবাবু, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আপনি
আমি আজকে এত বছর পরেও সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা, এবং আপনারা প্রত্যেকে জানেন। আমি আমি আপনি বলুন, আপনি অনেক কথা আপনি বলেছেন আমাকে স্টুডিওর বাইরে, যেগুলো আপনি দর্শকদের জানাবেন, বলবেন, এবং যে কারণের জন্য সবাই হয়তো জানতে চাইবেন। বলুন দাদা। আমি একটু বলে যাই, ঘটনাটা যতই বলছি আমি ততটাই ইমোশনাল হয়ে যাচ্ছি। বরুণকে যেভাবে প্রকাশ্য দিবালোকে মানে মারা হলো, বরুণের যে ওখানকার পরিচিতি, বরুণের প্রভাব, বরুণের মানুষের যে কাছে গ্রহণযোগ্যতা, এটা ওখানে একজন মন্ত্রীরও ছিল না। আমি আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বরুণ ছিল আমাদের শুধু শুটিয়ায় নয়, উত্তর 24 পরগনার এমনই একজন ব্যক্তিত্ব যে ছিল সর্বসাধারণের সব সমস্যার সমাধান হচ্ছে বরুণ বিশ্বাস। বেশ, সেরকম একজন মানুষ যাকে একদম স্টেশনের একদম সংলগ্ন যে বাইকটা ছিল সেখানে তাকে একদম দাঁড় করিয়ে শ্যুট করা হলো, এবং শ্যুট করার পরে যখন বাইক থেকে পড়ে যায়, ওখানকার লোকাল অ্যান্টি সোশ্যাল এবং ওখানকার যে পলিটিক্যাল লোক তা বরুণকে পুরো একদম ঘিরে ফেলে, একদম চারিদিক দিয়ে বরুণকে ঘিরে ধরে। স্টেশন চত্বরের যে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের গোবরডাঙ্গা স্টেশনে যাওয়ার একটাই রাস্তা মেন টিকিট কাউন্টারের দিকে, অন্য দিক দিয়ে ঘুরে আবার প্ল্যাটফর্মে যাওয়া যায়, কিন্তু সেই মেন রোডটাকে বন্ধ করে দেওয়ায় একটাই কারণে, যাতে বরুণ বিশ্বাসের জনপ্রিয়তা এত পরিচিতি ছিল যে কোনো পরিচিত লোক যেন বরুণ বিশ্বাসকে চিনতে না পারে। ওকে ঘিরে রাখা হয় আধ ঘন্টার উপরে, যাতে অতিরিক্ত রক্তক্ষরণে বরুণ বিশ্বাসের মৃত্যুটা নিশ্চিত হয়। এবং সেটাই ওখানকার যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, ওখানে একটা পলিটিক্যাল পার্টির অফিস ছিল, সেখানকার 50 জন লোক গিয়ে সেখানে গিয়ে তারা এইভাবে বরুণকে তার মৃত্যুটাকে নিশ্চিত করে। বেশ, সে শেষ মুহূর্তে জলও চেয়েছিল, সেই জলটুকু পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এমনকি তার পরনের যে শার্ট, সেই শার্টটা খুলে, কারণ বরুণ রেড ক্রসের ট্রেনিং নেওয়া ছিল, অনেক কিছু জানতো, বেশ, ক্যারাটে জানতো, রেড ক্রস জানতো, সোশ্যাল ওয়ার্ক জানতো, এভরিথিং। তো নিজের শার্ট খুলে শার্টটাকে দিয়ে যে জায়গাটাকে গুলি করেছিল, ওর পুরো একদম পেটের ভেতর দিয়ে সব কিছু বেরিয়ে গেছিলো, ওগুলো চেপে ধরে বেঁধে দিয়েছিল। সেই জামাটাকেও কিন্তু খুলে দেওয়া হয়েছিল যাতে রক্তটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। পরনের প্যান্টটাকেও কিন্তু খুলে দেওয়া হয়েছিল। আমরা যখন হসপিটালে দেখলাম, হাবড়া হসপিটালে, আমার ভাইকে দেখছি শুধু একটা আন্ডারওয়্যার পরা, একজন স্কুল টিচার স্কুল থেকে ফিরছে। সত্যি মানে এটা বলার অপেক্ষা রাখে না যে মানুষ আজকে কোথায় পৌঁছে গেছে। যার খাবার নেই ঘরে, বরুণ তার খাবার জোগাড় দিয়েছে। যার মেয়ের বিয়ে হচ্ছে না, বরুণ তার মেয়ের বিয়ের সর্বস্ব জোগাড় করে তার বিয়ের ব্যবস্থা করেছে। যার চিকিৎসা হচ্ছে না, বরুণ নিজের পয়সায়, সাউথে আমাদের প্রচুর ভালো ভালো যে হসপিটালগুলো বরুণ পাঠিয়েছে, এবং গোবরডাঙ্গাতে একটা নার্সিংহোম আছে, বরুণ সেখানে প্রচুর রুগী নিজে নিয়ে গেছে। বেশ, আমাদের একজন ভাতৃস্থানীয় সে নার্সিংহোম খুলেছে, আমাদের সঙ্গে ভালো পরিচয় ছিল, বরুণের সঙ্গে পরিচয় ছিল। বরুণ শুধু রেফারেন্স করে পাঠিয়ে দিত, তার মিনিমাম পয়সাতে তার ট্রিটমেন্ট করতো। বরুণ ছিল মানুষের ত্রাণকর্তা, ত্রাণদাতা। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বরুণের কাছে গেলেই সমস্যার সমাধান। সেই বরুণের মৃত্যুটাকে নিশ্চিতটা ওনারা এভাবেই করলেন। এবং বরুণ যে অকাতরে এটা করে গেছেন, তার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। বেশ, সেই ইতিহাসটা আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসী নয়, বিশ্ববাসীর জানার দরকার যে বরুণ কেন বরুণ হয়েছে। আমার বাবা 1971 সালে আমরা ছিন্নমূল হয়ে কিন্তু আমরা এপারে আসি। আমার বাবা, আমাদের ভাই বোন, আমার দিদি, আমি, আমার ভাই, মেজো ভাই, আমরা এপারে আসি। মামাবাড়িতে এসে আমরা মানুষ হই। অক্লান্ত কঠোর পরিশ্রম, মানুষকে বোঝানো যাবে না। আজ আমাদের হয়তো গাড়ি বাড়ি সবই হয়েছে, কিন্তু অতীত যদি একবার মানুষ দেখে কি অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা, আমার মা
মানুষের বাড়িতে কাজ করে, বাবা লোকের জমিতে কাজ করে রাত দিন 24 ঘন্টা 18 ঘন্টার উপরে আমার বাবা খেটেছে। আমার মাও তাই। আমাদের 3টে ভাইকে মাস্টার ডিগ্রি পাস করিয়েছে, আমার একটা বোনকে মাস্টার ডিগ্রি পাস করিয়েছে। আমার বাবা কোনো রকম কুণ্ঠাবোধ করেনি, কোনো কম্প্রোমাইজ করেননি ছেলে মেয়েকে মানুষ করার জন্যে। অন্যের কাছে ভিক্ষে করে পয়সা নিয়ে এসছে, তবু কিন্তু আমাদের বাবা এবং আমাদের মা আমাদের শিক্ষিত করেছে। এবং যে অভাব, আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, 2টো রুটি সেটাকে জল দিয়ে গুলে, সেটা আমাদের পেটটা ভরে সেটাকে গুলে ঘোল করে সেটা খেয়ে আমরা স্কুলে গেছি। বরুণ দেখেছিল সেই অভাব, বরুণ অনুভব করেছিল সেই অভাব, আর সেই অভাবটা অনুভব করতে পেরে বরুণ যখন বরুণ বিশ্বাস হয়ে উঠছে, তখন আস্তে আস্তে নিজেকে সমাজের কাছে সমর্পণ করলো। আমাদের পরিবারের তরফ থেকে আমাদের বিন্দু মাত্র কারোর কোনো অভিযোগ ছিল না। আমাদের অভাবের সংসার, আমরা সবাই চাকরি পেয়েছি, অভাবের সংসার, বাড়ি নেই, ঘর নেই, মা বাড়িতে মানুষ। আমাদের কারুর কোনো পরিবারের বাবা মা, আমাদের ভাই বোনের কারোর অভিযোগ নেই যে বরুণ কেন মানুষের জন্য এটা করছে। আমরা যতটুকু পেরেছি ভাই বোনেরা, আমরা তাকে সহযোগিতা করেছি, তাকে সাথ দিয়েছি। সেই বরুণ বিশ্বাসকে অকালে একটা প্রস্ফুটিত ফুল হিসাবে প্রস্ফুটিত হতে যাচ্ছে, কুড়ির থেকে প্রস্ফুটিত হতে যাচ্ছে, তাকে কিসের লোভে, কোন স্বার্থে আঘাত লেগেছিল যে এরকম একটা মানুষকে অকালে চলে যেতে হলো? তার জবাব কিন্তু বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমে খুঁজে দেখেছে। আমরা সবটা জানলেও আমরা সবটা বলতে পারছি না। আমার দিদি প্রকাশ্যে যখন মুখ খুলেছিলেন একজন মন্ত্রীর নামে, পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ, পৃথিবীর সবই লোক জানে যে বরুণ বিশ্বাসকে কে হত্যা করেছেন। বেশ, তৎকালীন সরকারে, বর্তমান যে টিএমসি সরকার, ওনার সঙ্গে টিএমসির সঙ্গে অ্যালায়েন্সে ছিল কিন্তু কংগ্রেসের সরকার। তৎকালীন কংগ্রেসের একজন মন্ত্রী কিন্তু কোনো একটা মিটিং আমার সঙ্গে দেখা হয়ে উনি প্রথম সাক্ষাতে আমাকে বলেন, বরুণ বিশ্বাসের দাদা, জানি আপনার ভাইকে কে হত্যা করেছে। তৎকালীন একজন অ্যালায়েন্স গভর্নমেন্টের মন্ত্রী পর্যন্ত বলেছেন, গাছের পাতা পর্যন্ত জানে। আমাদের সুটিয়া অঞ্চলটা, আমরা মানুষ কিন্তু পাঁচকোথাতে, মামাবাড়িতে মানুষ। আমি চাকরি পাওয়ার পরে পরবর্তীকালে সুটিয়াতে বাবা এবং আমি মিলিয়ে কোনোরকম একটা আমাদের আস্তনা করার মতন টালি এবং বেড়া দিয়ে কোনো একটা আমরা ঘর ভাই বোন নিয়ে এসে ওখানে উঠি। বরুণ আস্তে আস্তে সুটিয়ায় যখন লোকের সঙ্গে মিশতে শুরু করে, তখন ওই অঞ্চলে শুরু হয় 2000 সালে বন্যার পরে, যখন বন্যার জল নেমে যায়, বিভিন্ন রকম মানুষের উপরে অত্যাচার, এবং সেই অত্যাচারের মাত্রাটা এমন জায়গায় পৌঁছে যায়, পরবর্তীকালে শোনা যায় যে ওখানে যারা অত্যাচার চালাতো, অ্যান্টি-সোশ্যাল গ্রুপ ছিল, সামাজিক একটা অসামাজিক গ্রুপ ছিল, তারা তাদের পছন্দসই মেয়ে বউ তাদের ইচ্ছা মতন জায়গায় ডেকে নিয়ে গিয়ে তারা তাদেরকে ব্যবহার করতো, তাদেরকে ধর্ষণ করত। এই ঘটনা জানার পরেও কিন্তু সুটিয়ার যাদের উপরে অত্যাচার হচ্ছে তারাও মুখ খোলেনি, এবং যারা জানে তারাও ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। বরুণ বিশ্বাস একমাত্র ব্যক্তি যে তার কানে খবরটা আসার পরে বাড়িতে বাড়িতে যাদের উপরে অত্যাচার হয়েছে তাদের কাছে গিয়ে তাদের কাছে বলল, বলো মা, বলো বোন, বলো দিদি, তোমাদের কি হয়েছে। প্রথম পর্যায়ে কিন্তু তাদের কেউ স্বীকার করতে রাজি হয়নি, কারণ তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, এই কথা যদি কেউ জানে তাদের কিন্তু একদম মার্ডার করে দেওয়া হবে। বরুণ একটা অল্প বয়সী ছেলে, সবে 30-32 বছরের একটা ছেলে, সে কি করবে? যারা একটা গ্যাং আমাদের এরকম করছে, ফলে বরুণকে তারা প্রাথমিক পর্যায়ে কেউ বিশ্বাস করতে পারল না যে বরুণ আমাদের এখান থেকে ত্রাণকর্তা হিসেবে আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু বরুণ কিন্তু নাছোড়বান্ধা।
বরুণ প্রতিজ্ঞাবদ্ধ সমাজের কাছে, বরুণ প্রতিজ্ঞাবদ্ধ তার পরিবারের কাছে, বরুণ প্রতিজ্ঞাবদ্ধ সারা দেশের কাছে। তাই বরুণ ঝাঁপিয়ে পড়েছিল সেই সব মানুষদের উদ্ধার করার জন্যে, তাই সংগঠিত করেছিল শুটিয়ার অঞ্চলের, ওই অঞ্চলের যাবতীয় যত বুদ্ধিজন জ্ঞানীজনকে সংঘবদ্ধ করে একটা মিটিং করে, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যারা এই কুকর্মের সঙ্গে লিপ্ত তাদের যেন উপযুক্ত সাজার ব্যবস্থা করা হয়। বরুণ ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় বরুণের আন্দোলন। ধরা পড়ে এক এক করে আসামি, তাদের শুরু হয়ে যায় বিচার পর্ব। কেউ কেউ জেলের ভেতরেও বিচার হতে হতে কেউ কেউ মারা গেছে। যারা বেঁচে আছেন তারা এখনো জেলের ভেতরে আছেন। কিন্তু বরুণ কিন্তু তার ক্ষুদ্র স্বার্থের জন্য কখনো বরুণ ফিরে আসেনি। বরুণ নিজেকে নিয়োজিত করেছিল, সমাজের জন্যে নিজেকে সমর্পণ করেছিল। তার পরিবার সম্পূর্ণভাবে বরুণকে সহযোগিতা করেছিল। কখনো তার পরিবারের কেউ কখনো বলেনি তুমি এখান থেকে ফিরে এসো। আমরা চাইছিলাম একটা সুস্থ সমাজ, একটা স্বাভাবিক সমাজ, মানুষ যেন স্বাভাবিকভাবে তার জীবন যাপন করতে পারে। বরুণ কিন্তু সেই লক্ষ্যে নিজেকে সমর্পণ করেছিল এবং পরিবার কিন্তু সহমত পোষণ করেছিল। কিন্তু কিছু ব্যক্তি, তাদের কিছু ব্যক্তি স্বার্থ আঘাত লাগার ফলে বরুণ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কিন্তু বরুণ প্রতিবাদ করেছে। অন্যায় যেখানে বরুণ সেখানে। সে কোন দল, কোন লিঙ্গ, কোন পার্টি, কখনো বরুণ ধর্ম বর্ণ কিছু দেখেনি। বরুণ ছিল নির্ভীক। এটাই হচ্ছে বরুণের দোষ। আমরা যে প্রত্যন্ত অঞ্চলে বাস করি, একদম ম্যাক্সিমাম লোক নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলবো না, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের বাস। বেশ। এবং তার অধিকাংশ লোক চাষবাস করেন। প্রতি বছর বন্যাতে আমাদের এই অঞ্চলের বন্যায় ফসল নষ্ট হয়ে যায়। তার কারণ ওখানে আমাদের একটা খাল আছে, আমাদের বাড়ি সংলগ্ন এলাকায় বলদেঘাটা খাল। সেই খালটা ক্রমশ মুজে গেছে, পলি পড়ে পড়ে বন্যা হয়ে মুজে গেছে। এবং তার সঙ্গে কানেক্টেড রয়েছে ইছামতি, যমুনা নদী, চালুন্দিয়া নদী। এই সব নদীগুলো বন্যা হতে হতে আস্তে আস্তে সব পলি পড়ে মুজে গেছে। তৎকালীন তৃণমূল সরকারের, অ্যালায়েন্স সরকারের কাছ থেকে বরুণ সেই নদী এবং খাল সংস্কারের জন্য 35 কোটি টাকা অনুমোদন করিয়েছিল। এবং সেই অনুমোদন করার পর বরুণ চাইছিল যেন সত্যি সত্যি যে টাকাটা অনুমোদন হলো সেই টাকাটার যেন কাজটা যেন হয়। বেশ। কিন্তু আখেরে দেখা গেল সেই অনুমোদন যে টাকা, অনুমোদিত টাকাটা কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু নদী খাল সংস্কারটা হলো না। আমি আজকের দিনে দাঁড়িয়ে 2025, আজকে আপনার 4 সেপ্টেম্বর, আমি আপনার চ্যানেলকে বলবো যদি আপনাদের কারোর সময় হয় একবার গিয়ে দেখে আসবেন। শুটিয়া, গাইঘাটা, চাঁদপাড়া আপনার দেখে আসবেন, বেড়িগোপালপুর, এত অঞ্চলের কথা বলছি, আপনারা দেখে আসবেন। এখনও লোকে জলমগ্ন অবস্থায় পড়ে আছে। বেশ। সেই নদী খাল বিল এখনও সংস্কার হয়নি। বরুণ চেয়েছিল একটা সুস্থ সমাজ, বরুণ চেয়েছিল সবার জন্য অন্ন, সবার জন্য শিক্ষা, সবার জন্য সংবিধান। বেশ। আজকে কিন্তু বরুণকে সেখান থেকে আজকে সরিয়ে দেওয়া হলো। অসীমবাবু, অনেক কথা আপনি যেভাবে বললেন, অনেক তথ্য দিলেন, অনেক কিছু জানালেন। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষও করতে হবে, বেশি সময় নেইও। অসিতবাবু, তাহলে বিচার ব্যবস্থা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুটো প্রশ্ন করব। আমি জানি এই প্রশ্নকে সম্মুখীন হওয়া এবং এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার কাছে খুব কঠিন, মানসিক দৃঢ়তার প্রয়োজন। তাও আপনি আমাকে বলছিলেন আপনার মা স্বর্গীয় হয়েছেন খুব সম্ভব, এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিচার ব্যবস্থার উপর যা যা ঘটেছে এবং যা যা এখনো পর্যন্ত আপনি 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 যা চেয়েছিলেন বিচার পেয়েছেন? দেখুন, বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, বিচারক তো
ইনভেস্টিগেশন এজেন্সি যা তুলে দেবেন তারপরেই বিচারটা হয়। ঠিক। ইনভেস্টিগেশন এজেন্সি যে কাজটা করেছেন বা যে কাজটা করছেন সেটা আপামর পশ্চিমবঙ্গের লোক জানেন যে সেই ইনভেস্টিগেশন বা অনুসন্ধানটা কোথায় কীভাবে হয়েছে। এবং আজ পর্যন্ত একটা ফাস্ট ট্র্যাক কোর্ট আজ পর্যন্ত, যদিও এখনও বিচার কার্য মানে বিচার অবস্থার মধ্যে রয়েছে, আমার এই প্রসঙ্গে বেশি বক্তব্য বলা মনে হয় ঠিক হবে না, তবুও সেই বিচার 2012 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু এখনও কতটুকু মাঝে মধ্যে যতটুকু খবর আসে যে জাজ নেই, জাজ পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো কোর্ট ফাস্ট ট্র্যাক কোর্ট বছরের পর বছর বন্ধ, এবং যার ফলত 2012 সাল থেকে আজ অবধি কিন্তু এই মামলার এখনও ফাইনাল পর্যায়ে যেতে পারিনি। আমি জানি না কোন অজ্ঞাত কারণে সেটা। আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে যদি এরকম পরিস্থিতি হয় তো নর্মাল কোর্টে কি হবে? আমরা আশাবাদী কোর্টের কাছে, আমরা আশাবাদী সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমগ্র ভারতবাসীর কাছে, যে বরুণ বিশ্বাসের যদি সঠিক তদন্ত এবং সঠিক বিচার হয় তাহলে কিন্তু অনেক কিছু রহস্য উদ্ঘাটিত হবে। আমরা চাই সেই রহস্যটা উদ্ঘাটিত হোক। কাদের স্বার্থে, কীভাবে আঘাত লেগেছিল? বরুণ কিন্তু পরিবর্তনের পক্ষে ছিল। বেশ, যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল, বরুণও চেয়েছিল একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পশ্চিমবঙ্গ, একটা সুস্থ পশ্চিমবঙ্গবাসী। বরুণ কিন্তু তার সামিল হয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না কেন সেই বরুণ বিশ্বাসকে অকালে চলে যেতে হলো। সেটা হয়তো আগামী দিনের সমাজ যেমন বলবে, এবং বর্তমান যারা আমাদের ওই অঞ্চলে আছে তারাও কিন্তু খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে বরুণ বিশ্বাসের অভাব। যে বরুণ বিশ্বাস চলে যাওয়াতে আজকে সমাজের যে কত বড় ক্ষতি হয়ে গেল, আমাদের পরিবারের কি ক্ষতি হলো সেটা আমরা বিচার বিবেচনা করি না। কারণ আমার বাবা ছিলেন একজন দিনমজুর, লোকের জমিতে কাজ করে আমাদের 3টে ভাইকে মাস্টার ডিগ্রি পাস করিয়েছেন, এবং 3টে ভাইকে যথাযথ সরকারি জায়গায় আমার বাবা ঠিক জায়গায় আমাদের গাইড করে আমরা সেখানে প্রতিষ্ঠিত। বেশ, সেই জায়গার থেকে আমরা কখনো কিন্তু মানে অন্যায় বলুন বা আপোষ বলুন, কিন্তু আমরা করতে শিখিনি। বরুণও তাই। আমরা নিজেদের দিকে না থেকে বরুণকে কিন্তু আমরা সঁপে দিয়েছিলাম সমাজের বুকে। আমাদের তখন অভাব ছিল, আমাদের তখনও মাটির বাড়ি, আমরা কিন্তু চাইলে বরুণকে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু না। আমরা দেখলাম অন্যায়ের প্রতিরোধ করা দরকার। তাই আমার বাবা মা, আমাদের পরিবার বরুণকে কিন্তু সমাজের বুকেই সঁপিয়ে দিয়েছিল, কিন্তু তার পরিণতি যে এটা হতে পারে বরুণ বিশ্বাসের পরিবার কোনোদিন ভাবতে পারেনি। বেশ, আমি শেষের দিকে প্রায় অসিতবাবু, আমি আর.জি. কর, আপনারা প্রত্যেকে জানেন আর.জি. কর কেস নিয়েও কিন্তু প্রচুর মানুষজন রাস্তায় নেমেছিলেন, এবং তারও বিচার নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন। সবাই বলে এখনও বিচার অধরা মানুষের মনের প্রশ্ন। আপনি আমাকে সেটা নিয়েও জিজ্ঞেস করছিলেন, আপনার মতামত আপনি কি বলবেন সংক্ষেপে? এটা তো একদমই ঠিক। দেখুন, আর.জি. করের ঘটনাটা সত্যি এটা ভীষণ রহস্যজনক। একটা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় কোনো একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে যদি নৃশংসভাবে হত্যা করা হয়, তার আগে যদি তাকে ধর্ষণ করা হয়, এবং সেটা একটা সরকারি প্রতিষ্ঠানে, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমারও লজ্জার। বেশ, কর্মরত অবস্থায় একজন ডাক্তারকে তার কর্মের জায়গায় তাকে এভাবে মারা হলো, এবং তার বিচার কোন দিকে যাচ্ছে, কোন দিকে আমরা সাধারণ লোক বুঝতে পারছি। সেই বিচারের নামে প্রহসন হবে না তো? আমরা তাকিয়ে আছি বিচারটা যেন সঠিক পান। যে অভয়া চলে গেছে,
আর যেন দ্বিতীয় কোনো অভয়া পশ্চিমবঙ্গে না হয়, আমি সেটাও বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ রাখব। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় যদি কোনো কর্মচারীর এরকম মানে ধর্ষিত হয়ে মৃত্যু হয়, সেই দায়টা কিন্তু সরকার এড়াতে পারেন না। একটা সরকারি জায়গাতে সেটা আমার মনে হয় সেই সিকিউরিটিটুকু আরও নিরাপত্তা আমার মনে হয় জোরদার করা দরকার। আমরা সরকারি যে জায়গায় যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ সুরক্ষিত কোথায়? আমরা কোথায় সুরক্ষিত? বেশ বেশ, একদম সংক্ষেপে বলবেন অসিতবাবু। দর্শকরা প্রচুর মানুষের অনুষ্ঠান দেখেন, এবং আজকে আপনি যা যা বলেছিলেন আমাকে তার ম্যাক্সিমামটাই আপনি বলতে পারলেন। আমি আপনার আবেগকে, আমার ভাষা নেই বলার, আপনার আবেগ এবং আপনার যে ক্ষতি হয়েছে, যে চলে গেছে, অপূরণীয় ক্ষতি, এই ক্ষতির হয়তো আনপ্যারালাল, এই ক্ষতি কোনোদিনও কিন্তু মিটবে না, কোনো কিছুতেই কিন্তু সম্ভব নয়। কি 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 বার্তা দেবেন দর্শকদের খুব সংক্ষেপে? দেখুন, যেটা হারিয়েছি তাকে তো ফিরে পাবো না। আর যেন দ্বিতীয় কোনো বরুণ বিশ্বাস, এভাবে বরুণ বিশ্বাস হারিয়ে না যায়। দ্বিতীয় কোনো অভয়া যেন সমাজ থেকে এভাবে হারিয়ে না যায়। আপামর জনসাধারণ, বর্তমান শাসক দল, বিরোধীরা প্রত্যেকের কাছে আমি করজোড়ে আমাদের পরিবারের তরফ থেকে আমরা জানাতে চাই যে মানুষ খুন করে মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে প্রতিশোধ নেওয়া যায় না। প্রতিশোধ নিতে গেলে মানুষকে বাঁচিয়ে রেখে মানুষের সঙ্গে লড়াই করতে হয়। অন্যায় ন্যায়, অন্যায়ের যে পরিধি আমরা পরিমাপ করি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, তার জন্যে আইন আদালত আছে। বেশ, আমরা নিশ্চয়ই আইনটাকে হাতে তুলে নেব না। আইনটাকে হাতে তুলে নিয়ে কিন্তু আমরা অভয়াকে তৈরি করব না, আমরা বরুণ বিশ্বাসকেও মারব না। আমরা চাইব আগামী দিন সুস্থ সমাজ ব্যবস্থার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসী সুস্থভাবে বসবাস করুক। আর যেন কোনো রকম দ্বিতীয় কোনো অভয়া না হতে হয়, দ্বিতীয় কোনো বরুণ বিশ্বাস না হতে হয়। এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে, যেমন আমার সরকারের কাছে থাকবে আবেদন, একদম আমার বিরোধী পক্ষের কাছে থাকবে আবেদন। একদম, একটা জীবন কিন্তু আমরা কখনো দান করতে পারি না। বেশ, আমাদের কোনো ক্ষমতা নেই একটা জীবনকে দান করার। বেশ, তেমনি আমাদের একটা জীবন কেড়ে নেওয়ার কিন্তু আমাদের ক্ষমতা নেই। আমার মনে হয় আমার সঙ্গে সবাই একই সিদ্ধান্তে উপনীত হবেন। আমি জোড়হাত করে বলছি, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, মানুষের সঙ্গে বোঝাপড়া করতে গেলে মানুষকে বাঁচিয়ে রাখে বোঝাপড়া করুন, তাকে মেরে নয়, তাকে হত্যা করে নয়। আমার প্রত্যেক যারা সরকার পক্ষে আছেন, তারা বিরোধী পক্ষে আছেন, প্রত্যেকের কাছে আমার এই করুণ আবেদন, আর কোনো মায়ের কোল খালি করবেন না। আপনাদের ব্যক্তিগত স্বার্থ, আপনার চরিতার্থ করার জন্য আর কোনো মায়ের কোল খালি করবেন না। যে মায়ের কোল খালি হয় সেই মা জানে সেই সন্তান আমার পশ্চিমবঙ্গের বিরোধী এবং সরকার পক্ষ প্রত্যেকের কাছে আমার করুণ আবেদন, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর কোনো অভয়া, আর কোনো বরুণ বিশ্বাস কাউদের না হতে হয়। আপনারা যদি বোঝাপড়া করতে চান, বাঁচিয়ে রেখে বোঝাপড়া করুন। আমার মাও কিন্তু অকালে চলে গেছেন শুধু বরুণ হত্যার কারণে। আমার মাও কিন্তু মৃত্যুর বয়স হয়নি, আমার মা আরো 20 বছর বাঁচত। বেশ, মৃত্যুর 2 বছর আগে আমার মায়ের তার শরীরে এবং তার মনে এবং তার যে মস্তিষ্ক, সেটা স্বাভাবিকভাবে কাজ করেনি। অসিতবাবু, আমাদের একদম সময় শেষ। আপনি যে পরিস্থিতিতে আছেন, অনেক ধন্যবাদ অসিতবাবু, আপনি এসছেন এবং আমাদের স্টুডিওতে এসে আপনি অনেক কথা বললেন। আপনারা দেখলেন এই পর্ব, এবং বরুণ বিশ্বাসকে নিয়ে আমরা যে পর্ব আজকে করলাম আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের মতামত জানাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।